খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন। উঠল ধর্মঘট, বাজারে আলুর দাম কমবে নাকি বাড়বে? মৌসুম বদলানে वाला है। শাহরুখের সংলাপে সংসদে মোদীকে তুলোধনা অভিষেকের। খাস কলকাতায় সক্রিয় চাল পাচার চক্র, জোড়াবাগানে গ্রেপ্তার মূল পান্ডা। বিজেপি বাংলা ভাগের দাবি জানিয়েছে প্রধানমন্ত্রীর কাছে। সুকান্তের উত্তরবঙ্গ প্রস্তাব নিয়ে অভিযোগ তৃণমূলের। স্টুপিডের মতো কথা বলবেন না, লোকসভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় কংগ্রেস সাংসদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। দীর্ঘ আলোচনার পর অবশেষে উঠল আলু ব্যবসায়ীদের ধর্মঘট। বৃহস্পতিবার থেকে রাজ্যের বাজারে আলুর যোগান স্বাভাবিক হবে। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বুধবার রাত থেকেই হিমঘর থেকে আলু বেরোনো শুরু হয়ে যাবে। গত সোমবার সকাল থেকেই শুরু হয় প্রগতিশীল আলু ব্যবসায়ীদের কর্মবিরতি। ওই দিন সকাল থেকে হিমঘর খোলা রাখা হলেও আলু বের করা বন্ধ রাখা হয়। ফলে বাজারে আলুর যোগান কমে যাওয়ার পাশাপাশি দাম বাড়ার আশঙ্কা দেখা দেয়। হিমঘর থেকে গত শনিবার যে আলু বের করা হয়েছিল সেটা ক্রমেই কমতে থাকে। বাজারে আলুর অভাব দেখা দেয়, বেড়ে যায় দাম। বুধবার বৈঠক শেষে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি জানিয়েছেন, বৃহত্তর মানুষের স্বার্থের কথা ভেবে ধর্মঘট তুলে নেওয়া হলো। আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেল। আলুর যোগান এবার স্বাভাবিক হবে। এদিন রাত থেকে হিমঘর থেকে আলু বেরোবে। তিনি এবং তার সংগঠন সরকারের পাশে আছে, তবে আলু বাইরে যাওয়ার বিষয়টি যেন সরকার দেখে। তিনি আশাবাদী মন্ত্রী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। সংগঠনের তরফে সরকারের কাছে লিখিতভাবে আবেদন করা হবে। এদিন ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের পতিত পাবন দে বলেন, সংগঠনের তরফে যা সাহায্য করা যায় সেটা বলা হয়েছিল। রাজ্য সরকার সাড়া দিয়েছে। ব্যবসায়ীরা কর্মবিরতি তুলে নিয়েছে। সরকারের আলু দিয়ে সাহায্য করা হবে। রাজ্যে কম বেশি 110 লক্ষ টন আলু উৎপাদন হয়। সেটা এই রাজ্যের পক্ষে অনেকটাই বেশি, তাই আলু ভিন রাজ্যে পাঠাতে হয়। আলু অনেকটাই অর্থনীতি নিয়ন্ত্রণ করে। আলুর দাম বেশি থাকলে চাষিরা কিছু টাকা পায়। হিমঘর সংগঠনের সভাপতি সুনীল রানা বলেন, তিনি চান রাজ্যে আলুর যোগান স্বাভাবিক রেখে যাতে ভিন রাজ্যে পাঠানো যায়। আলু যাতে ন্যায্য মূল্যে পায় তার দিকে খেয়াল রাখা হবে। এই প্রসঙ্গে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেছেন, ব্যবসায়ীদের কর্মবিরতিতে পদ্ধতিগত ত্রুটি ছিল। সরকারের সঙ্গে আলোচনার রাস্তা সবসময় খোলা রাখা হয়েছিল। রাজ্যের স্বার্থে, মানুষের স্বার্থে ধর্মঘট তুলে নিয়েছেন। কিছু সমস্যা হয়েছে সেটা বলেছেন। মুখ্য সচিব বলেছেন, বিষয়টি দেখবেন। রাজ্যে 493টি সুফল বাংলা কাউন্টার খোলা আছে। হিমঘর থেকে 26 টাকা করে আলু দেবে। পরিস্থিতি মোকাবেলায় সুফল বাংলা থেকে 29 টাকা দরে আলু বিক্রি করা হয়েছে। আলু ব্যবসায়ীরা যদি কথা রাখেন তাহলে আমরা 30 টাকার নিচে আলু খাওয়াতে পারবো। দিল্লি থেকে দেশের অন্য রাজ্যে আলুর দাম চড়া, সেই তুলনায় আমাদের রাজ্যে আলুর দাম কম। বাইরে আলু যাওয়ার বিষয়ে বলেছেন। আলুর যোগান স্বাভাবিক হলে সেটা নিয়ে ভাবা হবে। মঙ্গলবার মোদী সরকারের তৃতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের পর থেকেই বিরোধীরা সুর চড়িয়েছে। অভিযোগ, এই বাজেট চোর শরিকদের বাজেট দেশের নয়। মঙ্গলবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়ে দিয়েছিলেন, সংসদে দলের হয়ে সুর চড়াবেন তিনি। বুধবার অভিষেকের প্রবল কটাক্ষ নজর কাড়ল সব পক্ষের। একদিকে অভিষেকের বক্তব্যে রইল নিট দুর্নীতি, মোদি গ্যারেন্টি, বাংলার প্রতি বঞ্চনা, কৃষকদের কথা, নোটবন্দি। একই সঙ্গে রইল শাহরুখের সংলাপ। অভিষেকের বক্তব্যের সমর্থনে বিরোধিতায় দফায় দফায় উত্তাল হল সংসদের নিম্নকক্ষ। এদিন একগুচ্ছ বিষয় নিয়ে সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। বাজেট অধিবেশনে তার প্রথম বক্তব্যে অভিষেক বলেন, বাতিল হওয়ার দিন কৃষি আইন নিয়ে কোনো আলোচনা হয়নি সংসদের নিম্নকক্ষে। কৃষি বিল পাশ হয়েছিল কিভাবে সেই প্রসঙ্গ তুলে আনেন তিনি। বাজেট শব্দের ব্যাখ্যা করেন। অভিষেকের মতে বাজেটে বি হলো বেট্রেয়াল, ইউ হলো আনএমপ্লয়মেন্ট, ডি হলো ডিপ্রাইড, জি হলো গ্যারেন্টি, ই হলো ইকসেন্ট্রিক, টি হলো ট্র্যাজেডি। বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে সেই প্রসঙ্গে সরব হন অভিষেক। বলেন, শরিকদের তুষ্ট করতেই এই বাজেট মোদী সরকারের। আদতে বঞ্চিত হলো গোটা দেশ। আক্রমণাত্মক ভঙ্গিতে পরপর আক্রমণ করলেন কেন্দ্র সরকারকে। সরকারের গত 10 বছরের পরিসংখ্যান তুলে ধরেন অভিষেক। নোটবন্দি সহ একাধিক পুরনো প্রসঙ্গ তুলে আনেন এদিন। সংসদে দাঁড়িয়ে একে একে মনে করিয়ে দিলেন রাম মন্দিরের ছাদ থেকে জল পড়া, অটল সেতুতে ফাটল ধরা, মণিপুরের হিংসা, শ্রমিকদের সুড়ঙ্গে আটকে পড়া সহ পরপর ঘটে যাওয়া ঘটনাবলী। উল্লেখ্য, এদিন বক্তব্য রাখার সময় বাদানুবাদে জড়িয়ে পড়েন অভিষেক সৌমিত্র। অভিষেক বক্তব্য রাখার সময় তাকে একবার থামিয়েও দেন স্পিকার। কৃষি বিল পাশ প্রসঙ্গে অভিষেক বলেন, কোনো আলোচনা ছাড়াই ওই বিল পাশ হয়েছে। স্পিকার জানান, 5.5 ঘন্টা ধরে সংসদে আলোচনা হয়েছে। বলেন, স্পিকার যখন কথা বলেন ঠিক বলেন। অভিষেক জবাবে জানান, আমি যখন কথা বলি ভুল বলি না। অভিষেক বলেন, প্রধানমন্ত্রী যে তৃতীয় দফায় কুর্সিতে রয়েছেন সেটি আদতে ধার করার সময় রয়েছেন। তারপরেই শাহরুখের ডায়লগ শোনা যায় অভিষেকের মুখে। সংসদে দাঁড়িয়ে বলেন, কুর্সি কা পেটি বাত লিজিয়ে, মৌসুম বদলেনে वाला है।
রেশনের চাল পাচার চক্র কলকাতায়। উত্তর কলকাতার জোড়াবাগানের একটি রেশন দোকান থেকে সরাসরি যোজনার চাল পাচার করতে গিয়ে ধরা পড়ল পাচার চক্রের এক পান্ডা। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম লক্ষণ সাউ। তার কাছ থেকে প্রায় 400 কিলো চাল উদ্ধার হয়েছে। সম্প্রতি কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার আধিকারিকদের খবর আসে যে রেশনের দোকান থেকে চাল বাইরে পাচার হচ্ছে। তারপরেই বুধবার অভিযান চালায় তারা। তাতে ধরা পড়ল চাল পাচারের অন্যতম চক্রী। উত্তর কলকাতা সহ শহরের বিভিন্ন জায়গায় এই চক্র চলেছে বলে খবর আসে পুলিশের কাছে। সেই খবরের ভিত্তিতেই ইডির গোয়েন্দারা কয়েকটি রেশন দোকানের দিকে নজরদারি শুরু করেন। তারা জানতে পারেন যে জোড়াবাগানের একটি রেশন দোকান থেকে চালের বস্তা পাচার হচ্ছে। সেই মতো ওই দিনের রাস্তার উপর একটি ভ্যান আটকানো হয়। 8টি বস্তায় প্রায় 400 কিলো চাল পাচার হচ্ছিল। সেগুলো গোয়েন্দারা উদ্ধার করেন। পাচারের অভিযোগে চক্রের এক মাথা লক্ষণকে গ্রেপ্তার করা হয়। এনফোর্সমেন্ট শাখা বা ইডির গোয়েন্দারা জেনেছেন সাধারণভাবে রেশন কার্ডের বিপরীতে সরকারি যোজনায় চাল পান সাধারণ মানুষ। পাচার চক্র সেই চালের একটি বড় অংশ সরিয়ে রাখে বলে অভিযোগ। আরও অভিযোগ, রেশন কার্ড যাদের রয়েছে তাদের অনেকে চালের খোঁজ করলেও জানিয়ে দেওয়া হয় যে চালের সরবরাহ হয়নি, অথচ রেশন দোকান থেকে চোরাপথে পাচার হয়ে যায় সেই চাল। বস্তা বস্তা চাল ভ্যান বা অন্য গাড়ি করে নিয়ে যাওয়া হয় একটি গোডাউনে। মূলত জোড়াবাগান বা পোস্তা এলাকার কোনো গোডাউনে সেই চোরাই চাল মজুত করা হয়। এরপর অল্প পরিমাণে চাল গোডাউন থেকে বের করে পৌঁছে দেওয়া হয় বিভিন্ন দোকানে। সেখান থেকে অপেক্ষাকৃত বেশি দামে বিক্রি হয় ওই রেশনের চাল। অভিযোগ, রেশনের দোকানের মালিক কর্মী থেকে শুরু করে পাচারকারী ও বিভিন্ন দোকানের মালিকরাও ওই চক্রের সঙ্গে যুক্ত। বেশি দামে চাল বিক্রির লভ্যাংশ নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেন। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে রাজ্যভাগে চক্রান্ত করার অভিযোগ আনল শাসক দল তৃণমূল। বুধবার তৃণমূলের বর্ষিয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এক ভিডিও বার্তায় প্রকাশ করেই দাবি করেছেন উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি তুলেছেন বালুরঘাটের দুবারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত। বুধবার বিষয়টি নিয়ে একটি প্রস্তাব তিনি জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। সেখানে বাংলার উত্তরাংশের সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলির অনেক মিল রয়েছে দাবি করে উন্নয়নের ক্ষেত্রে কাজের সুবিধা হবে বলেও লিখেছেন সুকান্ত। সেই আবেদনের কথা প্রকাশ্যে আসার পরেই প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। সেখানে বিজেপি সভাপতির বিরুদ্ধে সরাসরি পশ্চিমবঙ্গ ভাগে চক্রান্ত করার অভিযোগ এনেছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর। সেখানে বিজেপি সভাপতির বিরুদ্ধে সরাসরি পশ্চিমবঙ্গ ভাগে চক্রান্ত করার অভিযোগ এনেছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর। বলেন, আজ কেন্দ্রের একজন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের যে 8টি জেলা আছে সেই 8টি জেলাকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন। তিনি মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছিলেন সংবিধান মেনে চলবেন। এই দাবি সংবিধানের পরিপন্থী, কারণ উত্তরবঙ্গ বলে কোনো ভূখণ্ড ভারতের মধ্যে নেই। যে 8টি জেলাকে বলা হচ্ছে উত্তরবঙ্গ আসলে পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ এবং পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত 8টি জেলাকে কথার সুবিধার জন্য লোকে উত্তরবঙ্গ বলে থাকে। আসলে তা পশ্চিমবঙ্গের উত্তর প্রান্ত। তিনি আরও বলেন, আসলে 2011 সালে সিপিএমকে হটিয়ে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি নির্বাচনে লোকসভা, বিধানসভা কিংবা পুরসভার ভোট হোক ধারাবাহিকভাবে জিতে চলেছেন। ওরা আধা সেনা পাঠিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করেও বাংলার মানুষের মন চলাতে পারল না। তখন রাজ্যকে ভাগ করার চক্রান্ত চলছে। ঘটনাচক্রে বুধবারই রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ কোচবিহারকে গ্রেটার কোচবিহার হিসেবে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্বাভাবিক কারণেই অস্বস্তি বেড়েছে বঙ্গ বিজেপির। সাংসদ হিসেবে লোকসভায় প্রথম বক্তৃতার দিনই বিতর্কে জড়ালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার আসামে কংগ্রেস সাংসদ গৌরব গঙ্গের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ সে সময় গৌরবকে স্টুপিড বলায় প্রতিবাদ উঠে বিরোধী বেঞ্চ থেকে। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে প্রথমবার লোকসভা ভোটে জিতে আসা অভিজিৎকে তার দল বিজেপির তরফে বাজেট বিতর্কে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার তিনি বক্তৃতা শুরু করার মাত্রই গৌরব থেকে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নাম করে খোঁচা দেন বলে অভিযোগ। জবাবে গৌরবকে উদ্দেশ্য করে অভিজিৎ বলেন, নির্বোধের মতো কথা বলবেন না। প্রসঙ্গত, গত মার্চ মাসে বিজেপিতে যোগদানের পর এবিপি আনন্দে দেওয়া সাক্ষাৎকারে গান্ধী না গডসে প্রশ্নের জবাবে অভিজিৎ বলেছিলেন, এই প্রশ্নের এখন জবাব দেব না। সেই প্রসঙ্গেই তাকে খোঁচা দিয়েছিলেন গৌরব। তার জবাবে অভিজিতের মন্তব্যের পর সরব হন বিরোধী সাংসদেরা। স্পিকার ওম বিড়লার কাছে তারা দাবি করেন, সংসদীয় বিধি অনুযায়ী স্টুপিড একটি অসংসদীয় শব্দ, তাই লোকসভার কার্যবিবরণী থেকে তা বাদ দেওয়া হোক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার বিরোধীদের দাবি বিবেচনার আশ্বাস দেন।